ডাক্তার জাহিদুর রহমান, আপনাকে দিয়ে আপনি গত একদিন আগে আপনার একটি বক্তব্য আমরা শুনেছি গণমাধ্যমে। আপনি সেখানে বিএনপির বিজয় নিয়ে বেশ আশাবাদী হওয়ার মতো কথাবার্তা বলেছেন। আসলে এটার হেতু কি, এটা একটু দিয়ে শুরু করি। ধন্যবাদ আপনাকে। আমি রাজনীতিবিদ একসময় ছিলাম, আমি অনেক দিন হলো আর কোনো রাজনীতির মধ্যে নেই। এটা একটু ছোট্ট সংশোধনী। আচ্ছা, নির্বাচনে বিজয় নিয়ে আশাবাদী মানে এটা আমার একটা মন্তব্য, এটা আমার বিশ্লেষণ। এটা ঠিক আশাবাদী হওয়ার ব্যাপার না, বরং আমি এভাবে বলতে চাই, একটা নির্বাচনের আগে যদি একটা দল প্রায় নিশ্চিতভাবে জেনে যায় যে সে জিতেই যাবে, প্রায় কি মানে আমাদের পারসেপশনও এরকম, এটা খুব ভালো জিনিস না। আমি অন্যান্য জায়গায় কিন্তু এই কথাটাও বলছি। গণতন্ত্র তো আসলে এভাবেই কাজ করে যে আপনি যদি ইচ্ছা নাও থাকে, যেহেতু আপনাকে ভোট করতে হবে, যেহেতু আপনাকে জনগণের ম্যান্ডেট পেতে হবে, তার জন্য ভালো কাজ করতে হবে, তাই তো? সো আমি প্রাথমিকভাবে যদি বলি এটা কিন্তু ভালো ফেনোমেনন না। এখন কেন এটা মনে করছি, এটা আমি আমার অ্যানালিসিসটা বলি। আওয়ামী লীগের অবর্তমানে জামায়াতে ইসলামী এখন দ্বিতীয় প্রধান শক্তি। তারা শুধু তারা না, তাদের সাথে আরও বেশ কিছু ইসলামী দলকে তারা একত্র করতে পেরেছেন এবং ফাইনালি তাদের সাথে এনসিপিও যুক্ত হয়েছে। সব কিছু মিলে একটা 11 দলীয় জোট এরকম দাঁড়িয়েছে আমাদের সামনে। এখন প্রশ্ন হচ্ছে, কতগুলো দলের ক্ষেত্রে ব্যাপারটা আমরা টেস্টেড দেখি না। এনসিপি কোনো জাতীয় নির্বাচনে অংশ নেয়নি। সো কিছু জরিপে যে ডেটা আসে তাদের ভোটের পার্সেন্টেজ, এটাকে আসলে আমি এই অঞ্চলের জরিপকে একেবারেই রিলাই করি না। কেন করি না সেটা পরে বলবো। আচ্ছা, দ্বিতীয় কথাটা হচ্ছে, জামায়াতে ইসলামী যে পরিমাণ তাদের সর্বোচ্চ সাফল্য ছিল, সেই সাফল্য পরবর্তীতে আমরা আর আসলে একা নির্বাচন করেছে সেটার হিসাব করতে পারবো না। 2001 সালে আপনি একটা ভোটের পার্সেন্টেজ যেটা দেখান, এটা আসলে বিএনপিরও ভোটের মধ্যে যুক্ত আছে, কারণ তারা 4 দলীয় জোটের ছিল। তাহলে 96-এর বাইরে আর তেমন কোনো ডেটাও আমাদের কাছে নাই। আচ্ছা, এখন সেটা অনেকটা বাড়া বা এতটা বাড়া যে শেষ পর্যন্ত এটা 151 সিট জেতার জন্য যেটা সেটাই চলে যাবে, এটা আমার মনে হয় না। আমার অ্যানালিসিস হচ্ছে জামাতের ভোটের পার্সেন্টেজ বাড়বে, এটা ফ্যাক্ট, বেশ ভালোই বাড়বে। কিন্তু সমস্যা হচ্ছে আমরা এখনো তো লোয়ার হাউসে যে সাম্প্রতিক সময় বিশ্ববিদ্যালয়গুলোতে যে তাদের সমর্থিত ছাত্র সংগঠনের যে বিজয়, সেটা কি আপনার কনসিডারেশনে আছে? আমার কনসিডারেশনে আছে, এবং সেটা নিয়ে খুবই অকাট্য যুক্তি যে ঢাকা ইউনিভার্সিটিতে বাসদ তারা ডাকসু নির্বাচনে জিততো। জাসদ সারা দেশে একটা সময় 73 সালে সব জয় করে ফেলেছিল। 73 সালের নির্বাচন মুজিব চুরি করেছে। আমি জাসদের সর্বোচ্চ নেতাকেও জিজ্ঞেস করেছি, সিরাজুল আলম খানের সাথে আমার ব্যক্তিগতভাবে কথা হয়েছিল যে আপনারা কয়টা সিটে জিততে পারতেন। উনি বলতেন সর্বোচ্চ 15টা। মানে মুজিব ওই ভোটটাও চুরি করছে, মানে 15টা জাসদ জিতবে সেটাও ওনার সহ্য হয় না, কিন্তু ওনাদেরও সর্বোচ্চ এক্সপেকটেশন। তো তখন তো শিক্ষা প্রতিষ্ঠান সব তাদের দখলে ছিল। সো দুই ব্যাপার। আমাদের আরও যদি ডিটেল কথা বলি যে ক্লাস অফ পিপল, বয়স, অনেক কিছু, আর জাতীয় নির্বাচনে এই ডাইভার্সিটি অকল্পনীয় রকম বেশি। তো যেটা বলছিলাম, এখন তারা ভোটের পার্সেন্টেজ বাড়বে, কিন্তু আমরা তো ফার্স্ট পাস দ্য পোস্টে আছি। আমি একটা ছোট উদাহরণ দিই। ধরুন যে কয়টা সিটে তারা টাফ কম্পিটিশন করতে পারবে, এর বাইরে সব সিট আমি কাগজে কলমে ধরে নিই, তাদের 25-30 হাজার করে ভোট আছে, 40,000 করে ভোট আছে, ধরে নিলাম এগুলো সব ডাবল হয়ে গেল। সো 300 সিটে তার ভোট ডাবল হয়ে গেছে, প্রায় 250 সিটে 300 সিটে। তাতে আপনি দেখবেন তার ভোটের পার্সেন্টেজ অনেক হচ্ছে, কিন্তু 30,000, 60,000, 70,000 হলে আপনি জিতবেন না, কারণ 4 থেকে 4.5 লাখ হচ্ছে আমাদের অ্যাভারেজ ভোটার কনসেন্টেজ। যদি 80% কাস্টিং হয় 3,20,000 ভোট, প্রায় 1.5 লাখ ভোট না পেলে আসলে আপনি জিতে আসবেন না। সুতরাং আপনি যদি মানে 25,000 ভোট, 30,000 ভোটও থাকে, আপনি 3 গুণ ভোটও যদি পান, ওনারা হয়তো আপার হাউস যদি পিআর হয় তখন তাদের আপার হাউসে সিট বাড়তে পারে, কিন্তু লোয়ার হাউসে তো দিনের শেষে আপনি জিততে পারছেন না। সুতরাং ভোটের পার্সেন্টেজ বাড়তে পারে, আপনি আর কিছু জরিপে দেখবেন যে তাদের ভোটের পার্সেন্টেজ বাড়ছে, কিন্তু আপনি আসলে আসন খুব বেশি জিতবেন। আমি আজকেরই একটা জরিপের খবর একটু আগে দেখলাম, সেটি নিয়ে আপনার সঙ্গে কথা বলবো। জনাব রেজাউল করিম রনি, আমরা কথা বলছিলাম সংখ্যার নির্বাচন এবং বাংলাদেশের অন্যতম বড় দল বিএনপির যে ফলাফল বা সম্ভাবনার কথা নিয়ে। আপনি সবসময় সরব থাকেন, কথাবার্তা বলেন, লেখেন, আপনার অ্যানালাইসিসটাও জানতে চাই। জি, ধন্যবাদ। যে যেখান থেকে আমাদের দেখছেন শুনছেন সবাইকে আমার সালাম এবং কৃতজ্ঞতা। হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন যে এটা একটা সংখ্যার নির্বাচন আমরা দেখতে পাচ্ছি। সংখ্যা দুই দিক থেকে। একটা হলো যে এখনো অনেক লোকজন প্রশ্ন করে যে নির্বাচন কি হচ্ছে কিনা। কারণ হলো 2 দিন আগেও আমি দেখছি যে ওই যে 11 দলীয় জোট যারা করেছে, হ্যাঁ, জামাতের নেতৃত্বে, তাদের নেতা বলছেন যে এখন নির্বাচনের পরিবেশ নাই। দেখেন, এখন তো নির্বাচন পরিবেশের জন্য জরুরি না, নির্বাচন জরুরি বাংলাদেশকে স্টেবল করার জন্য। এইটা গণতান্ত্রিক রূপান্তরের প্রক্রিয়ার অংশ হিসাবে নির্বাচন জরুরি। আপনার ক্ষমতা গেলেই শুধুমাত্র নির্বাচন দেওয়ার সময় হবে, হ্যাঁ, এই মানসিকতা তো একটা, ধরেন এটা তো আওয়ামী মানসিকতা। আওয়ামী লীগ নির্বাচন দেয় নাই একটাও, প্রত্যেকটা নির্বাচন টাইমলি করছে। কিন্তু আওয়ামী লীগ যেটা অপছন্দ করতো সেটা ভোটাধিকার। ফলে নির্বাচন নিয়ে আমার কোনো শঙ্কা নেই। হ্যাঁ, আমার শঙ্কাটা হলো ভোটাধিকার নিশ্চিত করা যায় কি না সেটা। এখানে যদি এই নির্বাচনটা কাকে, বিএনপিকে জেতানোর নির্বাচন যদি বলেন, বলবো না। জামাতকে জেতানোর নির্বাচন না, এটা হলো বাংলাদেশকে জেতানোর নির্বাচন। এবং বাংলাদেশকে জেতানোর নির্বাচনটা রাজনৈতিক দলগুলোর একটা কমন আন্ডারস্ট্যান্ডিংয়ের ভিত্তিতে আইসা জনগণের ভোটাধিকার নিশ্চিত করার জন্য এটা করতে হবে। যেমন যে এলাকায় আপনি মনে করবেন, ধরেন আপনি জামাতের নেতা,
বা একটা এলাকায় আপনি বিএনপির নেতা, আপনি মনে করবেন যে এলাকায় আমার জেতার সম্ভাবনা নাই, কিন্তু আপনাকেও এই নির্বাচনটা সুষ্ঠুভাবে যাতে হইতে পারে এবং মানুষ যাতে ভোট দিতে পারে তার জন্য সর্বোচ্চ পরিশ্রমটা করতে হবে। এই নির্বাচনের ডিমান্ড হলো এইটা। এই নির্বাচনে আপনার জেতারা জরুরি না, হ্যাঁ, এইটা হলো এই নির্বাচন, মানে এই বাস্তবতার মধ্যে আমরা দাঁড়াই নির্বাচনের কথা বলছি। এইবার সংখ্যাটা আরেকটা দিক থেকে কোনটা, আরেকটা দিক থেকে হলো যে নির্বাচনের আগে যে ঘটনাগুলো হয়, ধরেন আমরা তো একটা গণতান্ত্রিক বাংলাদেশ চাই, ধরেন ডেভেলপমেন্টের কথা সব দল বলতেছে, কোন ডেভেলপমেন্ট, আমি কাকে ভোট দিব, ধরেন একজন ভোটার হিসেবে আমি কাকে ভোট দিব, হ্যাঁ, আমি কিন্তু ভোট দিব ওই দল খুব ভালো, ওই দল খুব সুশৃঙ্খল ক্যাডার ভিত্তিক, হ্যাঁ, ওই দলকে ক্ষমতা পাঠাইলে হ্যাঁ খুব সুন্দরভাবে দেশ চলবে, হবে, তা আমার লাভ কি? আপনি ভালো মানুষ, তা আমার কি? আমি তো ভোট দিব, আমি কিভাবে এম্পাওয়ার হব? তার মানে যেই দলের একটা ইনক্লুসিভ ডেভেলপমেন্ট কর্মসূচি আছে, আওয়ামী লীগের আমার ডেভেলপমেন্ট হয় নাই? অবশ্যই হয়েছে। এমন কোনো ছাত্রলীগ যুবলীগ আছে যার ডেভেলপমেন্ট হয় নাই? দেখাতে পারবেন আপনি? পাড়া মহল্লা থেকে শুরু করে বড় মানে শহর অঞ্চলে তো বটেই খুবই ডেভেলপমেন্ট হয়েছে, কিন্তু সেটা পার্টিজান ডেভেলপমেন্ট। ফলে আমি দেখবো কি ইনক্লুসিভ ডেভেলপমেন্ট। ইনক্লুসিভ মানে আপনি আমার পার্টির অনুসারী না, আপনি একটা ভিন্ন মতের অনুসারী, আপনারও ডেভেলপমেন্ট, আপনার নাগরিক মর্যাদা বোধের স্বীকৃতি, আপনার ভিন্ন মতের ভিন্ন চয়েসের বিকাশের সুযোগ আমি দিচ্ছি কিনা। তার মানে আমাকে যে এম্পাওয়ার করবে আমি তারে ভোট দিব। আমি জনগণ হিসেবে সরল মনে এটা বুঝি। আপনি অনেক ভালো, হ্যাঁ, আপনি জান্নাতের দরজাতে ভেঙে পালাই আসছেন, কোনো সমস্যা নাই, এটা আমার লাভ হবে না। আমার লাভ হবে আমি যদি এম্পাওয়ার হই, এটা করলে একটা। এরপরেও কিন্তু যেহেতু আমি সবচেয়ে ভালো, জান্নাতের দরজার কথা আসতেছে কেন? মানে আমি বললাম এতই ভালো আপনি, আমরা ইদানিং প্রচারণায় শুনি, আমি বললাম এটা উদাহরণ, রেটরিক্যালি বললাম যে উদাহরণ হিসাবে যে আপনি এতই ভালো যে আপনি জান্নাতের দরজা ভেঙে পালাইও আসছেন, তা আমার লাভটা কি হবে? আমার এম্পাওয়ারমেন্টটা আমি দেখবো, আমি আপনার ভালোটা দেখবো না। ফলে একটা সমাজে ফ্যাসিবাদ শুরু হয় কখন? আমি যে হাসিনা যাওয়ার পরের থেকে ছোটবেলার থেকে চিল্লাই বলতেছি যে আমরা একটা লেট ফ্যাসিজমের মধ্যে আছি, কথাটা থেকে গুরুত্ব দেয়নি, এখন তো বুঝতেছে সবাই, মনে করছে বিপ্লব হয়ে গেছে, হ্যাঁ, সোনায় সোহাগা হয়ে গেছে দেশ একটা। কিন্তু এটা কি জিনিস লেট ফ্যাসিজম? মানে ফ্যাসিজম উইদাউট শেখ হাসিনা, সবই আছে, আগের মতো চরিত্র হননের প্রক্রিয়া আছে। আমরা সবাই শেখ হাসিনাকে ফলো করতেছি। ডেফিনেটলি আওয়ামী লীগ একটা নফসানিয়াত, এটা আপনি যেভাবে চর্চা করেন, যে দলে থেকে চর্চা করেন, অসুবিধা নেই, আপনি করতে পারেন। তাহলে ওনার দোষ কি ছিল? আমি যদি তাকেই ফলো করি, হ্যাঁ, সেটাই তো কথা, ওনার দোষ কি ছিল? এটা হাসিনা তো বলে আমার কি অপরাধ ছিল, বলেন না, সেটা বুঝতে পারেন না। তো আরেকটা দিক থেকে আলাপ হইলো যে এখন ইলেকশনের আগে কতগুলো ইত্রামি করা হয়, আমার শব্দটা খুব সচেতনভাবে বললাম, সেটা কি কনসেপ্ট ম্যানুভারিং করা হয়। কি তার একটা পদ্ধতি কি, আপনি খারাপ আমি ভালো। রুইজিং বিখ্যাত পর্তুগিজ রাইটার ফিলোসফার বলতেছে একটা সমাজে ফ্যাসিবাদ আসে এটা বুঝবেন কেমনে? ঢাকঢোল পিটায় আসে না, আপনার ব্যান্ড পার্টি নিয়ে নৃত্য করে আসে না। ফ্যাসিবাদ আসে হলো যখন সমাজে কোনো একটা দল এইভাবে সমাজকে বিভক্ত করে যে আমি ভালো অন্যরা খারাপ, ফ্যাসিবাদে শুরু হয় এইভাবে। ফলে এইভাবে কনসেন্ট যখন ম্যানুফ্যাকচারিং করা হয় তখন একটা গ্রে এরিয়া বা ব্লার করে ফেলা হয় জনগণকে, একদম ম্যাস পিপলকে। আমি বলতেছি না যে বাংলাদেশের মানুষ পলিটিক্যাল না, কিন্তু বাংলাদেশের মানুষ হলো ফ্যানাটিক এবং পার্টিজান। পলিটিক্যাল হলে আওয়ামী লীগের এই জায়গায় যাওয়ারই কথা ছিল না। পলিটিক্স তো ভেরি ডিফারেন্ট গেম। তো আরেকটা হলো যে ধরেন এখন যেটা হচ্ছে এখানে আওয়ামী লীগের প্রশ্নটা কিন্তু আনসলভড রয়ে গেছে। আমরা বলছিলাম একটা রিকনসিলেশন করা, যারা অপরাধ করছে তাদের বিচার করেন, যারা অপরাধ করে নাই তাদেরকে গণতান্ত্রিক প্রক্রিয়ায় দেশ গঠনের অংশীদার বান। কারণ দেশ গঠন করতে হবে, সারা জীবন এটা বাইনারি ছিল এবং একটা টু পার্টিজান স্টেট থেকে আমরা একটা মাল্টি পার্টিজান স্টেটে প্রবেশ করতে চাইছিলাম। রিকনসিলিয়েশন হলে কি আওয়ামী লীগ নির্বাচনে কোনো সমস্যা ছিল না? নির্বাচন আপনার বিচার যদি হয়ে যায়, যে ইডিওলজিটা আপনার পরাজিত হয়েছে তারা যদি মনে করে যে এটা আমরা ভুল, আমরা চেঞ্জ করে ফেলবো সবকিছু সার্বিকভাবে। আপনার সাউথ আফ্রিকার উদাহরণ দেই আমরা, রুয়ান্ডার উদাহরণ দেই আমরা, হ্যাঁ, এরকম অনেকগুলো দেশ আছে আপনার, বসনিয়া, সার্বিয়া, পৃথিবীতে। আমি তো নতুন কথা বলতেছি না কিছু, হ্যাঁ, এটা কোনো সমস্যা ছিল না। পলিটিক্স তো আপনার গণতান্ত্রিক, ধরুন জিয়া রহমান সাহেব কি করছিলেন? শুধু কি আওয়ামী লীগকে পুনর্বাসিত করছিল? ইসলামী দলগুলোকে সুযোগ দেয়নি? এগুলো তো ব্যান্ড ছিল বাকশালের সময়। আনেন কেন আনছে? কারণ টু পার্টিজান স্টেট অলওয়েজ আপনার জনগণকে বিভক্ত করে ফেলে। আওয়ামী লীগ বিএনপি বাইনারি কারণে আমাদের এখানে রাজনীতি বিকশিত হয়নি। এখন এই জায়গা থেকে আপনি বিএনপি জামাত বাইনারিতে প্রবেশ করে ফেললেন। তার মানে কি আপনি ফুটন্ত আগুন থেকে কি বলে জ্বলন্ত কড়াই থেকে ফুটন্ত আগুনে ঝাঁপ দেওয়া। আমি একটু লেট ফ্যাসিজম নিয়ে আপনার সাথে আসবো কথা বলতে। এই জায়গা তাহলে ফলে এখন নির্বাচনের তিনটা সংখ্যা আমি চিহ্নিত করেছি। এক নাম্বার হলো কনসেন্ট ম্যানুফ্যাকচারিং, এইভাবে ডিভাইডেড করে ফেলা, আমি বনাম তুমি, আমি ভালো তুমি খারাপ। আর দুই হলো প্রশাসন এবং জামাত। প্রশাসন মানে প্রশাসন তো আওয়ামী সেট আপ রয়ে গেছে, হ্যাঁ, এবং জামাতও বিপুলভাবে প্রশাসনে শক্তিশালী। ফলে আওয়ামী লীগ এবং জামাত দুইটা যদি ঐক্যবদ্ধ হয় তাহলে প্রশাসনে তারা 70 থেকে 80% শক্তিশালী। বাকি বিএনপি পন্থী বা ধরেন অন্য বা প্রফেশনাল হলেও সংখ্যালঘু প্রশাসনে যদি দুই আতাতটা কাজ করে থাকে। কারণ কেন কাজ করার সম্ভাবনা আছে? কারণ হলো এই আওয়ামী লীগ একসময় এদেরকে আশ্রয় দিছে, কারণ মনে করছে জামাতের আর কোনো সম্ভাবনা নেই, হাসিনা যেভাবে ক্র্যাকডাউন করছে এটা আর ফিরবে না। তো ফলে 5 তারিখের পরে একই দায়িত্ব ওদের উপর ভর্তাইছে যে এদের আশ্রয় দেওয়া। ফলে এখানে একটা কি বলবো যে একটা কৃতজ্ঞতামূলক সম্পর্ক একজন আরেকজনের আশ্রয়দাতা হিসেবে আমি বলছি প্রশাসনিক ক্ষেত্রে ঘটছে। আরেকটা হলো মিডিয়াতে প্রচুর মিডিয়া 5 তারিখের পরে দখল করা হয়েছে বিএনপির নামে, কিন্তু ফলটা আসতেছে, হ্যাঁ, অন্যদের জন্য, হ্যাঁ, কিন্তু দখল কিন্তু হয়েছে বিএনপির নামে, সেই ব্যাপারে কোনো সন্দেহ নেই। কিন্তু
আরেকটা সোশ্যাল মিডিয়াতে তো মানুষ থাকে না আজকাল, সোশ্যাল মিডিয়াতে কোনো মানুষ ব্যবহার করে বলে মনে করে, চোখে পড়ে খালি বট, লক্ষ লক্ষ বট। জি, এই বটের কথা, বট যদি ভোট দেয় ডেফিনেটলি জামাত জয়লাভ করবে এর মধ্যে, এবং বিপুল ভোটে জয়লাভ করবে, অন্য জায়গার বট 4 গুণ বেশি পারবে না, জয়লাভ। বটের ভোটাধিকার নাই। ডক্টর জাহিদুর রহমান, আপনি বলছিলেন যে এই অঞ্চলের জরিপের উপর আপনার আস্থা নাই। এইরকম একটা প্রেক্ষাপটে আজকে একটি জরিপের খবর দেখলাম, ভয়েস ফর রিফর্ম নামে একটি প্রতিষ্ঠান, এটি 5 আগস্টের পরে হয়েছে বলে আমি জানি, আমার যদি ভুল হয় আপনি সংশোধন করে দিবেন। এবং সেখানে দেখলাম যে বিএনপি এবং জামাতকে ভোট দিতে চায় প্রায় একই মানে রকম মানুষ আর কি, পার্সেন্টেজ অফ ভোটার্স। ধন্যবাদ। আমি এই যে আমার সামনে খুলে বসলাম, এটা হচ্ছে ভারতের 2024 সালের যে নির্বাচন, আমি দর্শকদেরকেও আহ্বান জানাচ্ছি, একটা পেজ আছে উইকিপিডিয়ার, ভারতে যত অপিনিয়ন পোল হয়েছে সবগুলোর। তো এই নির্বাচনে যেটা হলো, এনডিএ জোট যেটা বিজেপির, ওরা 293 সিটস পেয়েছে, আর ইন্ডিয়া জোট যেটা কংগ্রেস নেতৃত্বাধীন 234 সিটস পেয়েছে। তো আমি জাস্ট নাম না বলছি, বিভিন্ন প্রতিষ্ঠান, বিভিন্ন মিডিয়া, বিভিন্ন সংবাদপত্র, আমি জাস্ট ইন্ডিয়া জোটকে কতগুলো সিট দিচ্ছে তারা, আমি সেটা একটু পড়ি। 149, 155, 118, 105, 105টা সিটও দিয়েছে, 156, 98, 130, 110 থেকে 130, 93 সিটও দিয়েছে, 166, মানে 234 সিট পেয়েছে ইন্ডিয়া শেষ পর্যন্ত। বেশিরভাগই 150-র নিচে, 100-র মতো কম সিট দিয়েছে, আর 100-র নিচেও সিট দিয়েছে। প্রত্যেকটা জরিপ, একজন মানুষ ভারতে, ওই সময়টা আমি খুব ফলো করেছি, এটার নাম হচ্ছে পারাকাল্লা প্রভাকর। ইনি একজন ইকোনমিস্ট এবং ঘটনাচক্রে উনি খুবই বিজেপি বিরোধী, কিন্তু ওনার স্ত্রী বিজেপির মন্ত্রী নির্মলা সীতারামন, অর্থমন্ত্রী, ওনার হাজব্যান্ড হচ্ছে এই পারাকাল্লা প্রভাকর। ওনার প্রেডিকশন, ইভেন ভারতের ইলেকশন গুরু পিকে প্রশান্ত কিশোর, উনি আউট অ্যান্ড আউট স্টুপিড প্রমাণিত হয়েছেন, ওনারও যে লালবাতি জ্বলে গেছে। এই একজন মানুষকে, তো ভারত তো বহুদিনের গণতন্ত্র চর্চা করে, ভারতের পোল আমাদের চেয়ে অনেক বেশি, এরা বছরের পর বছর করছে, ওদের তার ইলেকশন চুরি হয় নাই, ওদের ইলেকশনের এজেন্ডা বা ওদের যে ফ্যাসিবাদের যে উত্থান হচ্ছে তার কিভাবে ইলেকশনকে সে ব্যবহার করতে চাইছে, রেটরিক কিভাবে, এগুলো নিয়ে সমালোচনা আছে, কিন্তু ভেরি প্রসেস, ওর মধ্যে চুরির অভিযোগ ওইভাবে নাই, ওদের এগুলো হচ্ছে। তো ওখানেই অবস্থা কেন? আমি ভয়েস ফর রিফর্ম বা ওই যে ইনোভেশন একটা আছে, ব্রেইনের সাথে করেন, ব্যাকের অর্গানাইজেশন আছে, এরা করছেন। আমার যেটা অনুমান, আমি তাদের প্রসিডিউরাল ইস্যুতে প্রশ্ন না তুলি, কিন্তু আমার যেটা অনুমান, এই দেশের মানুষজন কাকে ভোট দেবে এই কথাটা ইভেন পার্সোনালিও ঠিক মতো বলে না। এটা হচ্ছে আমার আন্ডারস্ট্যান্ডিং, এটা হলো আমার আন্ডারস্ট্যান্ডিং। আবার জামাতের মানুষজন কিন্তু ডেডিকেটেড, ও পারলে 2 বার বলবে যে আমি ভোট দেবো। সো আপনি সম্ভবত ওই কারণে এগুলো এভাবে পেয়ে থাকতে পারেন। সো আমি এগুলোকে আসলে রিলাই করি না, বরং আমি অন্য ম্যানিফেস্টেশন দেখি। একটা তো এটা আছে, আপনি ওদের আচরণ কি বুঝতে পারেন। যেমন ধরি, আপনি এখনই নির্বাচনটাকে বিতর্কিত করে সরে যাই, বা নির্বাচনে খারাপ করলে আমি যাতে অজুহাত দিতে পারি, সেই জন্য আপনি কিন্তু নির্বাচনে অলরেডি নানান অভিযোগ করা শুরু করেছেন। নাম্বার 2, জামাতের আমির বেগম খালেদা জিয়ার প্রতি শোক এবং শ্রদ্ধা জানাতে যখন গুলশান অফিসে গেলেন, সেখানে তো সিগনেচার করে জনাব তারেক রহমানের সাথে সাক্ষাৎকার করে, জাস্ট একটা সৌজন্য সাক্ষাৎ, বেরিয়ে তিনি রীতিমতো গায়ে পড়ে কোট আন কোট জাতীয় সরকারে থাকতে চাওয়ার মতো কথা বলছেন, যে আমরা স্থিতিশীলতার জন্য 5 বছর কি করতে পারি, আমরা নির্বাচনের পরে, তারপরে ইলেকশনের সরকার গঠনের আগে আমরা আবার বসবো, এসব কথাবার্তা বলছেন, তাই না? তো আপনি এই ম্যানিফেস্টেশনগুলো যদি দেখেন, তাহলে আপনি আসলে বুঝতে পারবেন ব্যাপারটা কি ঘটতে যাচ্ছে। এই জন্য জরিপকে আমি আসলে ওভাবে গুরুত্ব দেই না। আর এটাও ফ্যাক্ট, আমরা তো আসলে নির্বাচন দেখছি বহু বছর পর। 2008 সালের নির্বাচনটাও আসলে ভালো নির্বাচন ছিল না, একসময় আমার মনে হতো, কিন্তু আমি আরও কিছু ডেটা পেয়ে আমাদের ভবিষ্যতে কিন্তু নির্বাচন নিয়ে আলাপ করতে হবে। সো 2001, 96, 91 সময় জরিপের ইস্যুগুলো ছিল না। সো বাংলাদেশের জরিপ বাস্তবে ভোটে কতটুকু ট্রান্সলেটেড, এই যে আমি ভারতের এটা তুলনা করতে পারছি, কারণ আমি তুলনা করতে পারছি যে ওটা এই বলেছিল, পরে এই হয়েছে, এবং আমি শোনাতে পারবো এক্সিট পোলকে বলা হয় আরও বেশি ডিসাইসিভ, আরও বেশি স্পেসিফিক, এক্সিট পোলেও একই রকম রেজাল্টের কথা বলছে। তো আমরা আসলে এবার বুঝতে পারবো, আমিও ভুল প্রমাণিত হতে পারি, কথার কথা যে ওটাই সঠিক হতে পারে, কিন্তু আমাদের হাতে এটাকে রিলাই করার মতো কোনো রকম কোনো ডেটা অ্যাটলিস্ট নাই, প্রিভিয়াস ডেটা, যে আমাদের ওই নির্বাচনে এরা করেছিল, ওটার ফলে এসছে, এটা ঠিক আছে, এটা আমরা বলার মতো অবস্থায়। রাইট। জনাব রেজাউল করিম রনি, আপনি লেট ফ্যাসিজম নিয়ে কথা বলছিলেন। তো লেট ফ্যাসিজমটা কি? লেট ফ্যাসিজম ধরেন হাসিনা চলে গেছে, আমাদের তো কাঠামোটা রয়ে গেছে, এবং হাসিনা এক ধরনের অনুভূতির রাজনীতি করতো। সেটা কি? বাঙালি জাতীয়তাবাদ, মুক্তিযুদ্ধ চেতনা, অসাম্প্রদায়িকতা, এগুলোর মধ্যে দিয়ে রাজাকার বনাম মুক্তিযুদ্ধের সমাজকে বাইনারি বিভক্ত করা হয়েছিল। একইভাবে এখনই যদি আপনি ইসলামের নামে মুসলিম সেন্টিমেন্টকে ব্যবহার করেন, ইসলাম কিন্তু একটা সিভিলাইজেশনাল অ্যাপিল আছে, তার একটা শাসনতান্ত্রিক শুধু না, তার একটা ওয়ার্ল্ড ভিউ আছে, এবং সেটা আমাদের সমাজে ইসলামী মূল্যবোধ একটা মেইন স্টেম, এথিক্স, মানুষের এথিক্স নির্ধারিত হয় ইসলামী মূল্যবোধের আলোকে। আমরা ভালো খারাপের যে ধারণাটা সমাজে, এটা আমরা পাই কোথা থেকে? এটা ডিভাইন। ভালো খারাপের ধারণা মানুষ সৃষ্টি করে না। তো কিন্তু এই ক্ষেত্রে এইখানে ফাউন্ডেশনাল টেক্সট, এই ডিভাইনিটি আমাদের ডেরাইভ হয় ফ্রম দ্য ইসলাম, কিন্তু এর ফলে, এবং এটার প্রতি
বেশিরভাগ মানুষের দরদ আছে, ভালোবাসা আছে, এবং এটাকে ব্যবহার করে এই যে আমাদের যে ইসলামের প্রতি যে আমাদের ডিভোশন, আমাদের যে ভালোবাসা, আমাদের যে সারেন্ডার, আমাদের যে আত্মসমর্পণ, এই যে স্পিরিচুয়াল রিলিজিয়াস বিলঙ্গিং, এই পাইটি, এটাকে ব্যবহার করে এখান থেকে আমার ভার্জন অফ পলিটিক্যাল ইসলাম বের করে মুসলিম সেন্টিমেন্টের পলিটিক্স করা, এটা আল্ট্রা ফ্যাসিজমের দিকে তৈরি করা, এবং এটা ইসলামকে আরও বেশি ইসলামী ফোবিক করে তোলে। ইসলামের যে মর্যাদাবোধ, ইসলামের যে ধরেন সুপ্রিমেসি, ইসলামের যে সফিস্টিকেসি, এটা ডে বাই ডে খাটো হয়। দেখবেন এমন এমন কথাবার্তা বলতেছে ইন দ্য নেম অফ ইসলাম। একদিকে ইসলামোফোবিক আচরণ তথাকথিত আপনার ধরেন প্রগতিশীলতার নামে, আরেকদিকে ইসলামী পলিটিক্সটা করতে গিয়ে আপনি এমনভাবে পোর্ট্রেট করতেছেন নিজের সুবিধার জন্য, রোজা পূজার থেকে শুরু করে, আপনি আপনার ধরেন যে হিন্দু প্রার্থীকে দিয়ে আপনি এখন শরিয়া কায়েম করে ফেলবেন থেকে শুরু করে, এমনভাবে আপনার ধর্মটাকে ব্যবহার করছেন যাতে করে ইসলামের যে মর্যাদা, তার যে সুপ্রিমেসি, তার যে সফিস্টিকেসি, এটা আহত হচ্ছে, এটা দিন দিন খর্ব হচ্ছে। ফলে একদিক দিয়ে আপনি তো ডেমোক্রেসির জায়গায় থাকতেছেনই না। ডেমোক্রেসিকে আপনি তো ধরেন আপনার কনস্টিটিউশন বা আপনার যে গঠনতান্ত্রিক প্রক্রিয়া, তার মধ্যেই তো আপনার গণতন্ত্র সম্ভব না। কারণ হলো আপনি বিলং করেন হলো একটা আপনার ধরেন যে উম্মা ভিত্তিক কনসেপ্ট, যেটা এটা শরিয়া ভিত্তিকও ঠিক না, আপনার ধরেন খেলাফতি ব্যবস্থার দিকে ডে বাই ডে যাবে। তো এন্ড অফ পলিটিক্যাল ইসলাম ডিক্লেয়ার করা হয়েছে মানে ফিলোসফার বা থিওরিটিশিয়ান। কেন একটু কঠিন হয়ে যাচ্ছে, সহজ করে বলি তাহলে এই যে ইসলামকে ব্যবহার করে একটা দল বা গ্রুপ অফ পিপল তারা সুবিধা নেওয়ার চেষ্টা করতেছে, এটা আগেও ছিল, এটা যে নতুন হচ্ছে তা না, কিন্তু এখন কথা হলো এখন এটার এগেইনস্টে কোনো কাউন্টার ন্যারেটিভ হলো আপনারা দিচ্ছেন। কাউন্টার ন্যারেটিভ হলো 5 তারিখের পরে। এখন এখানে একটা প্রথম কথা হলো এটা গণঅভ্যুত্থানকে এইভাবে ব্যবহার করা হয়েছে, নানা কিছুকে ব্যবহার করা হচ্ছে। ওটা তো কারো কপিরাইট না, এটা এই জন্য আমরা বলছেন যে গণঅভ্যুত্থানের কর্তাসত্তা প্লুরাল, সাবজেক্টিভিটি হলো মানে এটা আপনার মানে এটা কোনো ইডিওলজিক্যাল মুভমেন্ট ছিল না, সমস্ত মতাদর্শের মানুষই এখানে হাজির হয়েছে, ফলে এটা একটা ন্যাশনাল ফেনোমেনা। তো এখন প্রবলেম হলো লেট ফ্যাসিজম কেন বলতেছি? লেট ফ্যাসিজম বলতে ফলে ফ্যাসিবাদী যে এই কাঠামোটা অটুট রয়ে গেছে, হাসিনা নাই। এবার হাসিনার যা আচরণ, যা স্বভাব, সব আপনি দখল করছেন। দখল করে এইবার আপনি নিজে ভালো, নিজে সেরা, আপনার ভার্জন অফ ইসলামই একমাত্র ইসলাম, অন্য কেউ এটার বিরোধিতা করলে নাস্তিক, মুরতাদ, তাকে এরকম ট্যাগিং করা, এবং আপনি রাজাকারী যে আপনার আচরণ সেটাও আপনি করলে ভালো, মুক্তিযুদ্ধের চেতনা আপনি করলে ভালো, অন্য কেউ বললে আই এম দ্য বেস্ট। এই যে সুপ্রিমেসি, এইটা হলো ফ্যাসিবাদ শুরুর প্রাইমারি কন্ডিশন। এবং ফ্যাসিবাদের আপনার পপুলার গণঅভ্যুত্থানের দিয়ে বিতরণের পরে সমাজে এই জিনিসই দেখা যায়, আল্ট্রা ফ্যাসিজম ফেরত আসে। এই জন্য বিখ্যাত ফিলোসফার আপনার আলবার্তো তস্কানো এটা কয়েন করছে, লেট ফ্যাসিজম। তো লেট ফ্যাসিজম এটা পৃথিবীতে কমন ফেনোমেনা। এটা মোকাবেলা করার জন্য যেটা করতে হয়, ডেমোক্রেটিক স্পেসকে, গণতান্ত্রিক জনগণকে ব্যাপকভাবে ভূমিকা পালন করতে হয়, ক্রিটিক্যাল ম্যাসকে অ্যাওয়ার্ড করতে হয়, এবং ফ্যানাটিসিজম, যেটাকে আমরা বাংলায় বলতে পারি হুজুকেপনা, একটা হুজুক তৈরি করে ফেলা হলো। যে ধরেন আপনার বিরুদ্ধে 2টা ছবি দিয়া করে তারকা তৈরি করা হলো যে ও দালাল, বলে এই যে একটা জোয়ার তৈরি করে আপনাকে ডিফেম করে। শোনেন, বিএনপিকে আমি বলি, বিএনপিকে আপনি অপছন্দ করে ভোট নাই দিতে পারেন, কিন্তু ক্যাম্পেইনটা সেটা না। ক্যাম্পেইন হলো বিএনপি ভোট দেওয়ার যোগ্য না, বিএনপি সাদাবাজের দল। এই দলকে জিয়া রহমান, খালেদা জিয়া এবং তারেক রহমান রিপ্রেজেন্ট করে না। রিপ্রেজেন্ট করে কে? 2012 সালে বিএনপি থেকে বহিষ্কৃত, এতদিন আওয়ামী লীগের সাথে থেকে ব্যবসা বাণিজ্য করা, এবং 5 তারিখের পর বিএনপি নেতা হিসাবে ওই দোকান দখল করা লোকটি, বুঝছেন? এবং তারপরেও যারা আবার নেতা আছে তাদেরকে 8000 বহিষ্কার করার পরেও তারপরেও বিএনপি চাঁদাবাজের দল। ডেফিনেটলি চাঁদাবাজি করলে এটা একটা ব্যবস্থা নিতে হবে। চাঁদাবাজি একটা কাঠামোগত সমস্যা, এটা আমরা বহুবার আমি জাহেদ ভাই আলোচনা করছি। এটা বিএনপি, আওয়ামী লীগ, জামাত, এনসিপির সমস্যা না, এটা আমাদের একটা কাঠামোগত ইকোনমিক্যাল সিস্টেমের সমস্যা, এটা দূর করতে হবে। ফলে এখন এই জিনিসগুলোতে আপনি গুরুত্ব না দিয়ে আপনি যখন একটা হরে দরে বা ধরেন আপনার মোটা দাগে বা গড় পর্তায় একটা হুজুক তৈরি করে ভাগ করে ফেলবেন সমাজকে, ভাগ করলে তখন এটা ডেট ফ্যাসিজমের মধ্যে আমরা পড়ে যাই। এই জন্য আমরা যে মাল্টি পার্টিজান সিস্টেমে প্রবেশ করতে যাই, এই জন্য আমাদের 2 পার্টিজান অবস্থা থেকে বাইরে হতে হবে। এবং সেই ক্ষেত্রে 1 নাম্বার দায় আমি দেবো এনসিপিকে। এনসিপি এটা সর্বনাশ করে দিয়েছে আমাদেরকে। যদি এনসিপি আলাদা করে তৃতীয় শক্তির মতো করে বিকশিত হইতো এবং গণঅভ্যুত্থানে আরও কতগুলো পার্টি তৈরি হওয়ার মধ্যে যেহেতু রিকনসিলিয়েশন হইল না, তাহলে আমাদের গণতান্ত্রিক স্পেস থাকতো। এখন যেহেতু একটা বাইনারি, আবার আওয়ামী লীগ বিএনপির মতো করে বিএনপি জামাত বাইনারিতে আপনার সমাজ দেশ প্রবেশ করে, যদিও এখানে একটা কথা আমি বলে রাখি, তো এরকম সারা পৃথিবীতে বড় দল থাকে, সব জায়গায় বড় দল থাকে। আপনার কাছে আসতেছে, আমি একটু ডাক্তার জাহেদ আপনার কাছে শুনতে চাই, আপনার সহ-আলোচক যে বিষয়টি কথা বলছিলেন, এই যে বাইনারি আওয়ামী লীগ বিএনপি ছিল, এখন বিএনপি জামাতকে বড় করে দেখানো হচ্ছে, লেট ফ্যাসিজমের যে কথা আমরা ছিলাম, এইটার তো একটা বা ধর্মকে ব্যবহার করা, ধর্মকে কেন্দ্র করে আমরা দেখে আসতেছি বছর, ধর্ম, ইন্ডিয়া, অনেক কিছু, খালি অনুভূতি, এই অনুভূতির রাজনীতি। তো এইটা তো এখন আমরা যদি সেই একই কালচারে পড়ে থাকবো। আচ্ছা, প্রথম কথাটা হচ্ছে ইডিওলজিক্যাল পলিটিক্স, এটা ইনহেরেন্ট একটা প্রবণতা আছে, একদিন ফ্যাসিস্ট হয়ে যেতে পারে। কারণ এখানে একটা রেড লাইন, মানে কোনটা আপনি আসলে কোন জায়গায় বার দিবেন,
এটা খুবই রিস্কি গেম, এটা পারবেন না আপনি। আপনি যখন মানুষকে, রনি যে বলছেন হুজুগ তৈরি হচ্ছে, হুজুগ কিন্তু আপনি যে পরিমাণ স্টিমুলাসে আজকে হুজুগ তৈরি হচ্ছে, দুদিন পর ওই পরিমাণ স্টিমুলাসে হুজুগ তৈরি হবে না, তাকে আরো বেশি স্টিমুলাস দিতে হবে। আপনি অজান্তেই এটা একটা ভিচিয়াস সাইকেল, আপনার মধ্যে ঢোকা মানেই হচ্ছে আপনি কোনো একদিন ফ্যাসিস্ট হয়ে বের হবেন। আসলে এটা উপায় নাই। এই যে আম দ্য বেস্ট, এটা ফ্যাসিবাদ শুরুর পথ, কোনো সন্দেহ নাই। আমি একটা একটু ইরেলেভেন্ট হলে খুব ইন্টারেস্টিং একটা ঘটনা বলি। আমি খুব অবাক হতাম আমাদের জাতীয় সঙ্গীতের ক্ষেত্রে আমার সোনার বাংলা, কিন্তু আরেকটা গান আমার খুব ছোটবেলা থেকে পছন্দ ছিল, যে ধনধান্য পুষ্প ভরা আমাদের এই বসুন্ধরা। এই গানটা কেন হলো না, এই গানটা কি হতে পারতো, আমার এরকম মনে হতো। খুব অবাক হয়েছি দেখে এই দুটো গানই আমাদের বিবেচনায় ছিল, কিন্তু ধনধান্য পুষ্প ভরা বাতিল হয়েছে কেন? এখানে আছে তাহার মাঝে আছে দেশ এক সকল দেশের সেরা, তারপরে আবার সকল দেশের রানী সেজে আমার জন্য, মানে এই আপনি যে আপনার দেশটাকে সবার সেরা দাবি করছেন, ওর মধ্যে একটা ফ্যাসিবাদী বীজ আছে। এই গানটা বিবেচনায় বাদ দেওয়া হয়েছে, এর মধ্যে এটা একটা কারণ। আর সমস্যা সেখানেও না, এখন আম দ্য বেস্টও না, আসলে এখন সমস্যা হচ্ছে আম দ্য অনলি। এখন প্রবণতা আসলে বেস্টের জায়গায়ও নাই, আর আমি একমাত্র, এর বাইরে আর কেউ কিছু নাই, আর সব খারিজ করছে। এটা অলরেডি ওই জায়গায় চলে গেছে, এটার কোনো রকম কোনো সন্দেহ নাই। এখন ওই প্রবণতার কথা বলছেন না, যে আমি একমাত্র তো সর্বশক্তিমান, একদম ওইটা ওই রকম জায়গা তৈরি করা হচ্ছে, ওই রকম জায়গা। আপনার কাউকে কোনো রকম, আপনি তো ধরুন আমি আমার কথা বলি, আমি যখন তাদেরকে নিয়ে, তাদের রাজনীতি নিয়ে তো আমার মানে ডিসএগ্রি করার রাইট আছে। একটা গণতন্ত্রের আমি ঠিক ওই জায়গাটাই বলছি, আপনি ওর পক্ষে থাকতে হবে একদমই। এর মতো ওই যে 9/11-এর পর বুশ একটা কথা বলেছে, আইদার ইউ আর মাই ফ্রেন্ড অর এনিমি, নাথিং ইন বিটুইন। সো আপনি যখন তার পক্ষে বলছেন না, ঠিক আছে, ওই যে আমরা গণতন্ত্র কি, উনি যদি আমাদের সাথে এনগেজ করতেন, আমি তো ওনার দল সম্পর্কে যুক্তি দিয়ে ক্রিটিক করছি, মাই লজিক মে বি রং, আমি ধরলাম, তো আপনি আমাকে যুক্তি দিয়ে এনগেজ করেন, আপনি সেটা করছেন না, আপনার চরিত্র খারাপ, আপনি ইসলামোফোব, তো আপনাকে পার্সোনালি অ্যাটাক করা হচ্ছে, এগুলো প্রত্যেকটা জিন্দেগি হারাম করে দেওয়ার মতো অবস্থা। একদম তাই। তো ওই কাজগুলো তো তারা ক্রমাগত করে ডক্টর জাহিদুর রহমান, আমরা তো এইটা আমরা একসময় এনজয় করছি। ধরেন এই যে সাপোর্ট বা ফ্যানাটিজম, যেটা লেট ফ্যাসিজমটা, এই যে দেখেন আপনি কি ইয়া দেখেন নাই, সিপি গ্যাং দেখেন নাই আপনি, রাইট, সিপি গ্যাং থেকে শুরু, রাইট। আমি ওই জায়গায় আসছি। এখন রনি যেটা বলছেন, আমি একটু এক্সপ্লেইন করে বলি। মানে একটা গণতান্ত্রিক ব্যবস্থা যখন এক্সিস্ট করে না, আপনি যখন গণতান্ত্রিকভাবে এনগেজ হওয়ার প্রসেসই তো ভুলে গেছেন, এটা প্রত্যেকের মধ্যে কম বেশি ঢুকবেই, এটাই নিয়ম। কারণ উনি আমার সাথে শক্তির ভাষায় কথা বলে, সো আমি তার সাথে এনগেজ করতে চাই না, আমি তার সাথে শক্তি পারলে শক্তির ভাষায় কথা বলতে চাই। মানে এটার প্রচুর প্রমাণ আছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের বা প্রথম বিশ্বযুদ্ধের পর সোলজাররা যখন যুদ্ধ থেকে ফেরত আসছে, একটা ভিন্ন মানুষ খুঁজে পেয়েছে, অনেক ডিভোর্স হয়ে গেছে, এত ভায়োলেন্ট, তার ডোমেস্টিক ভায়োলেন্স এত বাড়ছে যে এই মানুষটাই 1-2 বছর 3 বছর আগে ভিন্ন মানুষ ছিল, সে একেবারে পাল্টে গেছে, প্রচুর ডিভোর্স হয়েছে, এই স্টোরি একদম রেকর্ডেড। তো ওই পরিবেশটার মধ্যে থাকা, সো আপনি তো এনগেজ করতে শেখেন নাই। নাম্বার 2, আমি এখন যদি দলের হিসাব করি, আমি বিএনপিকে তো দেখছি, সে তো আসলে আইডিওলজিক্যাল কোনো ইস্যু সামনে আনছে না, সে পলিসিগত আলোচনা করছে, সে ওয়েলফেয়ারের আলোচনা করছে, সে কিন্তু আমরা এই রাজনীতিটাই চেয়েছিলাম। আর বাকিরা যারা অন্য আলোচনা করছে, তাহলে আমরা এটা বলবো যে পোস্ট কলোনিয়াল আলোচনায় বলা হয় যে মানে ডোমেস্টিক পিপল কলোনাইজারদেরকে সরাইতে চায় অনেকেই, নট তারা দেশকে স্বাধীন করতে চায়, তারা ওই জায়গাটা দখল করতে চায়। ও আসলে চায় ওই বেটা তুই বিদেশ থেকে এসে আমাকে ডমিনেট করতেছিস, এত মজা ওখানে, সো আমি ওই জায়গাটায় যেতে চাই। ঠিক একই জিনিস দেখবেন, আমি যদি আমাদের দেশের ঘটনা বলি, শেখ মুজিবুর রহমান ক্ষমতা আসার পর কি হয়েছেন, ওনার তো আগে অ্যাপারেন্টলি একটা ডেমোক্রেসির ফাইট ছিল, আমাদের সামনে দিয়ে দেখানো হয়েছে, অ্যাপারেন্টলি না, ডেমোক্রেসির ফাইটের প্রধান পুরুষই ছিলেন। এরপর কি হলো, যখন ওটা হলো, তাহলে কি আমি বলতে পারি না এই তুমি আইয়ুব খান এটা করবা কেন, আমি করব, তুমি বিদেশে, তুমি আমি ডোমেস্টিক, আমি করব। সো এই প্রবণতা এখন আমরা এদের মধ্যে দেখতে পাচ্ছি, এটা একবার ইনহেরেন্ট প্রবণতা, এবং এটা নতুন না। আমরা তাদের রাইটের পক্ষে কথা বলছি। মানে কি আপনি কাদেরকে মিন করছেন? এই যে যারা ইসলামী ইডিওলজিক্যাল পলিটিক্স করছে, আমি আরো যদি স্পেসিফিকলি বলি যে জামাত ইসলামী, ছাত্র শিবির, তারা এই কাজগুলো করছে। আমি একটা তাহলে বলেই ফেলি, ঢাকা ইউনিভার্সিটির ডাকসুর ইলেকশনের আগে, যেহেতু আমি পাবলিকলি বলেছি, আমি শুভেচ্ছা জানিয়েছি বিজয়ের পর শিবিরকে, কিন্তু নির্বাচনের আগে আমি বলেছি কেন শিবিরকে ভোট দেওয়া উচিত না। আমার একদম এরকম পাবলিকলি আমি কথা বলেছি, আই ডু হ্যাভ দ্যাট রাইট, তাই না? এই যে আমি এটা করলাম, এটার জন্য আমি যে পরিমাণ আক্রমণের শিকার হয়েছে, জাস্ট আমি আমার একটা অবস্থান জানিয়েছি, তার মানে তো এগুলো এদের ইনহেরেন্ট প্রবণতা। আবার এরাই কিন্তু যখন আপনি ওর সাথে অ্যালাইন ছিলেন, তাদের রাইটের পক্ষে অনেক কথা বলেছে, অনেক আগে থেকে বলেন, আমরা বলছি তার ডেমোক্রেটিক রাইটের প্রশ্নে, যখনই এই প্রশ্ন এসছে তখন ওটা আবার, তখন আপনি আবার তার কাছে বিরাট হিরো। এগুলো প্রত্যেকটা এই বাইনারিটা, আইদার ওই যে একটা কথ্য ভাষায় বলি না, গলাগলি আর গালাগালি, এটা ডেমোক্রেটিক না। তো যখন আপনার আমার সাথে মিলছে, আপনি আমাকে মাথায় তুলে ফেলবেন,
আর মুহূর্তে আপনি আমাকে আসলে শত্রু জ্ঞান করে ফেলছেন। ডাক্তার জাহিদ, আমি যদি একটু থামাই আপনাকে, ধরেন এই যে বিশ্ববিদ্যালয়গুলোতে আমরা দেখছি সর্বশেষ রাজশাহী ইউনিভার্সিটিতে দেখলাম, চিটাগংয়ে দেখলাম, সেই জায়গায় কি আপনার ধরেন আমি আপনাকে একজন বুদ্ধিজীবীর কাতারেই ফেলতে চাই, আপনার কথা মানুষ শোনে, মানে আমরা কি আসলে যথেষ্ট পরিমাণে শক্তভাবে এগুলোর প্রতিবাদ করছি? মানে বাংলাদেশের মানুষ কি এইরকমই আমাদের টেস্ট বিশ্ববিদ্যালয় শিক্ষক? একদম তাই, আমরা করছি না কারণ আমরা আসলে ওই যে একটা ফ্যাসিবাদী সোসাইটির প্রবলেম কি, আমরা কেন ডেমোক্রেটিক সোসাইটি চাই? ওখানে আমার কথা শোনা হবে এবং আমি কথা বলে বিপদে পড়বো না। একটা ডেমোক্রেটিক সোসাইটি এই কারণে প্রয়োজন। এখন হচ্ছে কি, অনেক মানুষ মনে করছে এটা সঠিক না, কিন্তু অনেকে তো সাহসটা করছে না। যেমন আমার তো সাহস করার কথা ছিল না, বাট আমি করেছি। আপনাকে যখন বাংলাদেশে আপনি একটা মুসলিম মানুষ, আপনাকে যখন নাস্তিক বা ইসলাম বিদ্বেষী বলা হয়, আপনাকে কিন্তু হত্যাযোগ্য করে তোলা হয়। 13-14 সালে 12 সালে এই করে মানুষকে হত্যা করা হয় নাই। সো এই ঝুঁকি আসলে কয়জন নেবে? এই ঝুঁকি অনেকে নিতে চায় না। এটাই প্রবলেম, মানে ফ্যাসিবাদের প্রবলেম এটা। এবং ওই ভীতি তৈরি করে যখন আপনি মানুষকে থামিয়ে দিতে চান, এটা গণতান্ত্রিক সোসাইটি না। সো মানুষ যে সবাই এটা গ্রহণ করছে তা না। যেমন আপনি যে দুটো ঘটনার কথা বলেন, আমি খোলাখুলি যদি বলি, ঢাকা ইউনিভার্সিটিতেও হয়েছে, কারো বিরুদ্ধে কোনো অভিযোগ আছে, আপনাকে পুলিশের দায়িত্ব, আপনি ডাকসু বা চাকসুতে জিতেছেন, ডাজন্ট নেসেসারিলি মিন আপনি পুলিশের লাঠি চলে যাবে, পুলিশের ক্ষমতা পেয়ে গেছেন। সরি, খুব ভাব ধরেন ওনারা, আমরা নির্বাচিত প্রতিনিধি। সো হোয়াট? আপনি যদি রাষ্ট্র বোঝেন, গণতন্ত্র বোঝেন, আপনাকে ক্ষমতার চৌহদ দিয়েও বুঝতে হবে। এটা যদি না বোঝেন, আপনি ওই একই আসলে আপনি ফ্যাসিবাদ চালিয়ে দিতে চাইছেন। সবকিছু আপনার করতে পারেন। আমি যেহেতু আছি, আমাকে শুনতে হবে, আমার গায়ের জোর আছে। অনেক ধন্যবাদ আপনাকে ডাক্তার জাহিদুর রহমান। আমি শেষ করবো। ফলে দেখেন, একটা প্রবণতা বাংলাদেশের কালচারাল সোসাইটি তৈরি করা হয়েছে বিএনপি করা, মানে ধরেন আমি বিএনপির দালাল, বিএনপি করা মানে তুমি কবি সাহিত্যিক, আবার একটু শিল্প সাহিত্য চর্চা করো, ভারী ভারী বই পড়ো, তুমি বিএনপি করো। কালচারালি যে নিচু জাতের ব্যাপার এই জিনিসটাই এখন জাতে উঠতে হলে কি করতে হবে? জাতে উঠতে হলে শুধু তাদের পক্ষে সমর্থন দিতে হবে, নিরপেক্ষভাবে। নিরপেক্ষভাবে তাদের লোক হইতে হবে। এই জন্য যে কোনো পাবলিক ইন্টেলেকচুয়াল, এখন তো আমি বিএনপি করবো, কারণ বিএনপি কালচারালি মজলুম। কিন্তু বিএনপি যখন উল্টাপাল্টা করবে, বিএনপি যখন গণতন্ত্রের বিরুদ্ধে অবস্থান নেবে, একদম আমরা ছিল্লা ফেলবো। হ্যাঁ, আমরা চামড়া রাখবো না, সাই দিয়া ধরবো। হ্যাঁ, ওই গার্ডস আমাদের আছে। এই জন্য এখন তারা যেটা বিএনপিকে কেউ অপছন্দ করতেই পারে, সেই রাইট মানুষের আছে। আপনাদেরও কেউ অপছন্দ করতে পারে, সেই রাইটস আছে। কিন্তু না, আমাদেরকে অপছন্দ করবে, এই রাইটস রাখা যাবে না। এইটাই হলো চূড়ান্ত। মানে যেমন গতকাল থেকে আমার নিয়ে যা শুরু করছে, হ্যাঁ, একেবারে নাউজুবিল্লাহ। যাই হোক, আমি এটা এনজয় করি, কোনো সমস্যা নেই। তো আমি জানি যে কেন জানি, কারণ আপনার বিএনপি মানে এই যে কাউকে ভোটের অযোগ্য করে তোলা, যে কাউকে আপনার এই ধরনের সোসাইটিতে অযোগ্য করে তোলা, এটা তারা করতে পারবে না। কেন পারবে না? কারণ হলো বট সোসাইটিতে বাস করে না, মানুষ বাস করে, এবং আমরা মানুষের সাথে কানেক্টেড। ফলে তারা যদি 10 লক্ষ কোটি বট দিয়েও আমাদের চরিত্র হনানোর চেষ্টা করে, কোনো লাভ হবে না। বরং তারা যখন এই মিথ্যা ফ্যাব্রিকেটেড ফ্যাক্টের উপর একটা ন্যারেশন তৈরি করবে, এটা আত্মঘাতী হয়ে উঠবে। কেন আত্মঘাতী হয়ে উঠবে? সে মনে করতেছে আপনি এনজয় করেন, এটা বোঝা যায় আপনার ফেসবুক লেখালেখিতে। তো কিন্তু কেন এনজয় করবো না? আপনার এটা তো হিরো আলমের দেশ, তাই না? আপনার এনজয় করতে হবে। তো ফলে আপনার এই যে কেন ডেঞ্জারাস, এটা ডেঞ্জারাস হলো আপনি মনে করছেন আপনার জনপ্রিয়তা বেড়ে গেছে। আপনারা তো এমনিতে আপনার নাসুন্নাপুরি, তার মধ্যে এই যে বটের ডোলের বাড়ি। ফলে আপনি নিজেকে এমন এক জায়গায় নিয়ে যাবেন, হ্যাঁ, আপনি অন্যকে হত্যাযোগ্য করতে গিয়ে নিজে হত্যাযোগ্য হয়ে উঠবেন। এটা হলো ডেঞ্জারাস থিং। আওয়ামী লীগ কী করছিল? আওয়ামী লীগ নানাভাবে বাইনারি করে 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 যে কাউকে হত্যাযোগ্য করে তুলছে, করে দেয়। তারপরে পরিণতি কী হয়েছে? পরিণতি হয়েছে এখন বংশের বাদী জ্বালানোর লোক খুঁজে পাওয়া যায় না। ফলে আপনি যে জিনিসটা অন্যদের ক্ষেত্রে প্র্যাকটিস করতেন, যেমন আমাদের ক্ষেত্রে, আপনি শত্রু মিত্র না বোঝেন, কে আপনার শত্রু কে আপনার মিত্র। আমরা আপনার রাইটের জন্য দাঁড়াইয়া, মানে আওয়ামী লীগ আমাদের জীবন শেষ করে দিছে, আপনি আমাদের সাথে এই আচরণ করেন। তো আপনি যখন এই জায়গায় যাচ্ছেন কালেকটিভলি, আপনি যখন ক্ষমতায় আসলেন, হ্যাঁ, আওয়ামী লীগ একদিকে, বিএনপি একদিকে, ইন্ডিয়া একদিকে, সারা দুনিয়া একদিকে, এন্টার কালচারাল এস্টাবলিশমেন্টের দিকে, আপনি 1 লাখ দিয়ে কয়দিন থাকেন? আপনি আমাদের দাঁড়াইতে হবে আপনার পক্ষে। অনেক ধন্যবাদ। মানবাধিকার জন্য আমাদের তখন দাঁড়াইতে হবে। রেজাউল করিম রনি।